পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বিএনপির বর্ধিত সভা। সারা দেশ থেকে রাজধানীতে আসা প্রতিনিধিদের মাঝে এ নিয়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই সভা। সারা দেশ থেকে আসা প্রায় ৪,০০০ প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন। স্বাগত বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এছাড়াও দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বিগত নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারাও উপস্থিত রয়েছেন সভায়। জেলা, থানা বা উপজেলা নেতারা উপস্থিত রয়েছেন বর্ধিত সভায়। বিএনপি নেতারা আশা করছেন সবার অংশগ্রহণে যে মিলন মেলা তৈরি হয়েছে তার মধ্য দিয়ে নতুন একটা স্পিরিট তৈরি হবে। এবারের সভায় মূলত 4টি ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। এগুলো হচ্ছে 5 আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা আর মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা। দর্শক, জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর, বিএনপির বর্ধিত সভার এই মুহূর্তে কার্যক্রমের বিষয়ে আমাদের জানাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন ভাষণ দেবেন? আর কিছুক্ষণের মধ্যেই বর্ধিত সভাটি শুরু হবে বিএনপির। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এখনই আনুষ্ঠানিকভাবে এই আপনার বর্ধিত সভাটি শুরু হবে। সারা দেশ থেকে প্রায় 4,000 জেলা, উপজেলা, মহানগর এবং পৌরসভা পর্যায়ের নেতারা আপনার এই বর্ধিত সভায় যোগ দিয়েছেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সারা দেশ থেকে আসা নেতারা যারা এখানে উপস্থিত হয়েছেন তৃণমূলের, তাদের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তাদের সেই সারা দেশ থেকে নেতারা যে এসেছেন তাদের বক্তব্য শুনে মূল্যবান দিক নির্দেশনা দিবেন এবং আগামী জাতীয় নির্বাচন এবং সামনে রেখে বিএনপি সারা দেশ থেকে যে বার্তাটি দিতে চায় সেটি তৃণমূলের কাছ থেকে আসা নেতাদের মাধ্যমে সেই বার্তাটি দেওয়া হবে। আমরা আপনাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আর বলা হচ্ছে যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আরো যুক্ত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি এই মুহূর্তে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। তিনিও নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে একটু আগেই ঘোষণা দেওয়া হয়েছে সমাবেশ থেকে। তো আগামী নির্বাচনকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের পর যে 5 আগস্টের পর দেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে কিভাবে ঐক্য ধরে রাখা যায় এবং কিভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায় সে বিষয়ে তারেক রহমান নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং তিনি তৃণমূলের কাছ থেকেও পরামর্শ নেবেন, তাদের মতামত তুলে ধরবেন। সেই আলোকে তিনি নির্দেশনা দিবেন এবং তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধনী বক্তব্য রাখবেন। তার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য রাখবেন। প্রথম সেশন শেষ হওয়ার পর তারা রুদ্ধদ্বার বৈঠক করবেন সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের সাথে এবং সেই রুদ্ধদ্বার বৈঠকেই মূলত বিভিন্ন বিষয়, নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এবং সবশেষে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আবার সমাপনী বক্তব্য রাখবেন। তো এই ছিল সংসদ হল থেকে সবশেষ আইরিন। পরবর্তী সংসদে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাতে মহাসড়কে টিপুরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত 2 বন্ধুর নাম টুটুল ও হাবিব। রাজধানী নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে টুটুল একজন ব্যবসায়ী এবং একই এলাকার আব্দুল বাতেনের ছেলে হাবিব ফিনল্যান্ড প্রবাসী। পুলিশ জানায় 2 বন্ধু মোটরসাইকেলে চড়ে সোনারগাঁওয়ে বেড়াতে যান। সোনারগাঁও ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কে টিপুরদি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর অপর বন্ধু টুটুল মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
দুই পক্ষের হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে গতকাল আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিন দল গঠনকে কেন্দ্র করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের তোপের মুখে 8 সদস্য থেকে 12 সদস্যের কমিটি ঘোষণা করে নতুন এই ছাত্র সংগঠন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের ঘোষণা নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা। বিক্ষোভকারীদের দাবি, আন্দোলনে ব্যাপক ভূমিকা থাকলেও নতুন এই ছাত্র সংগঠনের কমিটিতে বৈষম্যের শিকার হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বুধবার বিকাল 3টায় সাবেক সমন্বয়করা রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয়, কিন্তু বিকালে সেখানে মিছিল নিয়ে হাজির হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা একটা কমিটি করছে, যেই কমিটিতে মহানগর বা প্রাইভেটের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, সব ঢাকা ইউনিভার্সিটির। কেন আমাদের এখানে কথা হচ্ছে কোথায় মধুর ক্যান্টিনের ঘোষণা দেবে? কেন মধুর ক্যান্টিনের কি গুলি চলেছিল? শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো সবকিছু করে নাই, এইটার সাথে তাদের সাথে আমরা কানেক্টেড হয়েছি, ন্যাশনালের, প্রাইভেটের, তারপর প্রান্তিক লেভেলের সকল ধরনের লোকেরা, সাধারণ ছাত্র জনতা মিলে এই আন্দোলনটাকে সফল করছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে স্টেক, আমাদের স্টেকটা কেন আমাদেরকে দেওয়া হবে না? কেন আমাদের এখনো যে রাজনীতির প্ল্যাটফর্মটা, ওটা কেন একটা বিশেষ ভার্সিটি বা এয়া ভিত্তিক হয়ে যাবে? ছাত্র সংগঠনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলন করতে গেলে বিক্ষোভকারীদের বাধার মুখে বারবার ঘোষণার প্রস্তুতি পণ্ড হয়। এই সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হতেও দেখা যায়। বাধার মধ্যেই তড়িঘড়ি করে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করা হয়। নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দুটি কমিটি আমরা প্রণয়ন করেছি এবং আমরা দুটি কমিটি কিন্তু সর্বসম্মতিক্রমে আমরা ঘোষণা করতে সমর্থ হয়েছি। আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় তাদের কমিটিতে নতুন দুজনকে যুক্ত করে মোট 12 জনকে রাখা হয়েছে নতুন এই ছাত্র সংগঠনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নতুন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি প্রত্যাখ্যান করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতরাতে বারডেম হাসপাতালের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক জানান অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলার জন্য নতুন কমিটিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় নতুন কমিটি সদস্যদের অবাঞ্ছিত ঘোষণাও দেওয়া হয়। তারা বলেন, জুলাই আন্দোলনের ভিত্তিতে গঠিত ছাত্রদের নতুন কমিটি গঠন করা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার 24 জন ছাত্র আহত হয়েছেন। তাদের দাবি, ছাত্রদের নতুন কমিটি হতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, মধুর ক্যান্টিনে নয়। বরিশাল নগরবাসীর জন্য দর্শনীয় স্থান তৈরি হচ্ছে নদী তীরবর্তী এলাকায়। 30 গোডাউন সংলগ্ন খালের দুকুল ঘিরে প্রায় 1.5 কিলোমিটার জায়গায় এ দৃষ্টিনন্দন স্থাপনা হতে চলেছে। তবে শিশুদের খেলাধুলার জন্য কিছু রাইডার এবং খালে প্যাডেল নৌকার ব্যবস্থা করলে আরও উপভোগ্য হবে বিনোদন জোন, বলছে নগরবাসী। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। কেএফডব্লিউ প্রজেক্টের বরিশাল সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনের এই কাজে বরাদ্দ 4.5 কোটি টাকা। নদী তীরবর্তী 1.5 কিলোমিটার এলাকার এই প্রকল্পে নদী সংলগ্ন খালের দুপাশে ফুটপাতে ওয়াকওয়ে এবং সাইকেলওয়ের সাথে নির্মিত হচ্ছে বসার বেঞ্চ ও লাইটিং সিস্টেম। তবে কাজে খুবই ধীর গতির অভিযোগ। 5ই আগস্টের পর সম্প্রতি সড়ক দখল করে শিশুদের জন্য নির্মিত শাহানারা বেগম শিশু পার্ক ভাঙার পর নগরীতে বিনোদন পার্কের ঘাটতি আরও তীব্র হয়। ফলে নদীর তীরের এই প্রকল্পে শিশুদের জন্য কিছু রাইডার সংযুক্ত করলে বিনোদনে নতুন মাত্রা যোগ হবে বরিশালবাসীর জন্য। পার্কের ভেতরে যে দোলনায় দোলতো এবং অন্যান্য যে জিনিসগুলো ছিল, কিন্তু আমার বাসা এখানে আমি দেখলাম যে এগুলো লুট হয়ে গেছে। বরিশালবাসী চাবে যে এইটাই, যে নদীর পাড়ে যেখানে বিনোদন কেন্দ্র হচ্ছে ওইখানে যাতে পরিপূর্ণভাবে শিশুরা যাতে তার মায়ের সাথে বা ফ্যামিলির সাথে নিজের মন দিয়ে আজকে খেলাধুলা করতে পারে। কাজটাও দীর্ঘদিন যাবত এভাবে পড়ে আছে, কাজটা হচ্ছে না। নিরাপত্তায় এরা বসতে পারে না, হাঁটাচলা করতে পারে না,
প্যাডেল নৌকা হওয়ার কথা, তারপরে বিনোদন কেন্দ্র টাইপের একটা কিছু করার কথা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই কাজের কোনো অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কাজটা একটু দ্রুত হইলে মানুষের হাঁটা চলা, বিকেলে ঘোরাফেরা, ফ্যামিলি নিয়ে একটা ভালো জায়গা হইতো আর কি। প্রকল্প এলাকায় খালি জায়গা থাকলে সেখানে পার্ক করার প্রস্তাবটি ভেবে দেখার কথা জানালেন বিসিসি কর্তৃপক্ষ। দেখবো যে আমাদের কোথায় কোন জায়গাগুলো আছে, জায়গা যদি থাকে সেখানে আমরা নতুন করে উদ্যোগ নিতে পারবো এবং সেই সামর্থ্য আমাদের আছে। রাইডার বসানোর মতো জায়গা পাশে আছে জানিয়ে ঠিকাদার 2-1 মাসের মধ্যে কাজ শেষ করার কথা জানান। প্রায় 60%, হয়তো আর 2-1 মাসের মধ্যে আমরা এটা চূড়ান্ত পর্যায়ে নিতে পারবো। নদী তীরবর্তী খালপাড়ের এই প্রকল্পে যে খালি জায়গা রয়েছে সেখানে শিশুদের জন্য একটি খোলা পার্ক সংযুক্ত হলে দর্শনীয় এই স্থানটি আরও উপভোগ্য হবে বলে দাবি বরিশালবাসীর। শাহিন হাসান, বাংলাভিশন, বরিশাল। শপথের 1 মাস পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার কর্মসূচি ও ইউক্রেন সহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর গণছাঁটাইয়ের পক্ষে সাফাই দিয়েছেন সরকারের কর্মদক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক। মন্ত্রিপরিষদের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন বহুল আলোচিত মার্কিন নাগরিকত্ব দেওয়ার বিষয়ে। আশ্বস্ত করেছেন $50 লাখ বিনিয়োগের শর্তে নাগরিকত্বের গোল্ড কার্ড ভিসা পাওয়া সৌভাগ্যবানদের সংখ্যা ঢালাও হবে না। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় ঋণের বোঝা কমবে বলে আশাবাদী তিনি। উদাহরণ হিসেবে 1 কোটি গোল্ডেন কার্ডের বিনিময়ে প্রাপ্ত অর্থের পরিমাণ হিসাব করে ঋণের বোঝা কমানোর সূত্র ব্যাখ্যা করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের মধ্যস্থতা নিয়ে কথা বলতে গিয়ে পুরনো মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুব আধুনিক মানুষ উল্লেখ করে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন ট্রাম্প। আর যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিততা দেবে না বলে আবারও সতর্ক করেছেন। এক্ষেত্রে ইউক্রেনের নিরাপত্তার ভার ইউরোপ নিতে চাইলে আপত্তি নেই বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আর গাজা যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের ইচ্ছে অনিচ্ছার উপর ছেড়েছেন। বৈঠকে থাকা প্রযুক্তি উদ্যোক্তা ধনকুবের মাস্ক জানিয়েছেন সরকারের খরচ কমাতে নানা ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেয় হত্যার হুমকি পাচ্ছেন। এজন্য ভুক্তভোগী আর সমালোচকদের দায়ী করেছেন মাস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।